আগের ভিডিওতে আমরা দুটি ভেক্টরের গুণ সম্বন্ধে শিখেছি, তাই তো? এবারে দেখো, এবং আগের দিনও বলেছি যে দুটি ভেক্টরের গুণ কখন আমরা প্রয়োগ করব। দুটি ভেক্টরের গুণ হচ্ছে দুই ধরনের হয়, একটা ডট গুণফল আর একটা ক্রস গুণফল। তাহলে বলো ওয়ার্ক ডান বা কার্য নির্ণয় করতে গেলে এফের সাথে আর এর ডট গুণফল করতে হবে, তাই তো? বা এফের সাথে এসের হচ্ছে কি বলো, ডট গুণফল করতে হবে। এবং কার্য কীভাবে নির্ণয় করা হবে তার তিনটা এক্সাম্পলও দিয়েছিলাম। আর কি, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা বুঝেছ দেখাতে গেলে কি করবে বলো, এ ডট বি সমান 0 হচ্ছে কিনা দেখবে। আচ্ছা, এবারে দেখো, যদি বলা থাকে দুটি ভেক্টর পরস্পর লম্ব, সেখান থেকে এর মান নির্ণয় করে। যেমন তোমাদের বইতে 25-এর দাগের যে প্রবলেমটা দেওয়া আছে, দেখবে বইয়ের যে 25-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ, প্রবলেম সেট 1-এর 25-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, দেখবে এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ এরকম দেওয়া আছে। এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ এই ভেক্টরের সাথে 2 এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ এই ভেক্টরটি লম্ব হলে এর মান কত। তাহলে কী করবে, ডট বলো 2 এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ ইকুয়াল টু 0। দুটি ভেক্টরের ডট গুণফল 0 করে দিলে, তাহলে এখান থেকে এবারে তাহলে কী হবে, সব সময় ডট গুণফলের ক্ষেত্রে কী বলেছে, আই এর সাথে আই এর গুণ থাকবে, জে এর সাথে জে থাকবে, কে এর সাথে কে থাকবে। তাহলে কত দাঁড়ালো, 2a স্কোয়ার হলো মাইনাস 2a আর হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে এর মান নির্ণয় করে বেরিয়ে যাবে, বুঝেছ? বুঝতে পেরেছ? আচ্ছা, আর কি, দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে গেলে আমরা দুটো পদ্ধতিতেই করতে পারি, এ ডট বি করেও করতে পারি, এ ক্রস বি করে দেবো, এ ডট বি দিয়ে করবে। যেমন 26-এর দাগের যে প্রবলেমটা দেওয়া আছে, এ ভেক্টর সমান দেওয়া আছে, দেখবে 26-এর দাগের যে প্রবলেমটা দেওয়া আছে, এ ভেক্টর সমান ধরে নিলে কত, 2i মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টর বলা আছে ধরো এটা দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 4k। তাহলে এবারে বলো, এখানে আমরা কি করব, এ ডট বি। এ ডট বি করলে তাহলে কি বলেছে, আই এর সাথে আই এর গুণ 3 2 6, এটা হয়ে গেল কত বলো, মাইনাস 2, এটা হয়ে গেল মাইনাস 4, তাহলে কত হয়ে গেল 0। তাহলে এ ডট বি 0 হয় মানে কি, এ বি কস থিটা সমান 0, তাহলে থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। এর 3 নম্বর পার্ট যেটা দেওয়া আছে, দেখো এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর সমান কত দেওয়া আছে, 3i মাইনাস 5j প্লাস কে। তো এদের লব্ধি বরাবর একক ভেক্টর, লব্ধি মানে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তো দুটোকে যোগ করে দেবে। যোগ করার নিয়ম কি বলো, আই এর সাথে আই যোগ করবে, জে এর সাথে জে আর কে এর সাথে কে দিয়ে কী করবে, তার একক ভেক্টর মানে কি, তার মান দিয়ে ভাগ করে দেবে। বোঝা গেল? আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবারে দেখো 27-এর দাগে যে প্রবলেমটা দেওয়া ছিল, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর, হ্যাঁ, ডট 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর ইকুয়াল টু কত হবে। তাহলে বলো, আমরা যদি গুণের নিয়মে করি, এটা ফার্স্ট গুণটা কত হবে, 2a ডট এ মাইনাস 3a ডট বি প্লাস 4b ডট এ, কি 2 2 4 বি ডট এ মাইনাস 6 বি, তাহলে বি ডট বি। বোঝা গেল? তাহলে এবারে কি দাঁড়ালো বলো, 2a ডট এ মানে কত, এ স্কোয়ার মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে মাইনাস 4 আছে, মাইনাস 3 আছে, আর এখানে প্লাস 4 আছে, তাহলে মাইনাস এ ডট বি। কেন বলো দেখি, বি ডট এ সমান এ ডট বি হয়, বি ডট এ সমান কী হয়, এ ডট বি, কারণ এ ডট বিও মানে এ বি কস থিটা, আর বি ডট এ সমান এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এটা কত বেরালো, এ ডট বি। কিন্তু এ ক্রস বি সমান বি ক্রস এ হয় না, বুঝেছো, কারণ দুটোর অভিমুখ যেহেতু আলাদা দিকে। 6b স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো বলো, 2a স্কোয়ার মাইনাস 6b স্কোয়ার প্লাস এ বি কস থিটা, এটা হবে তোমার এর মান। বুঝেছ? 27-এর দাগে যে প্রবলেমটা দেওয়া আছে, তাহলে ডট গুণফল কখন লাগাবো বুঝতে পেরেছো? এরকম টাইপের কোশ্চেন থাকলেও করতে পারো, হ্যাঁ। আচ্ছা, আর কি বলেছিলাম, উপাংশ বা অভিক্ষেপ, দেখবে প্রবলেম সেট 2-তে যে অঙ্কগুলো আছে, প্রবলেম সেট 2-তে তোমার দুটো অঙ্ক আছে, উপাংশ বা অভিক্ষেপ নির্ণয় করার সময় আমার এ ডট বি দিয়ে করতে হবে, বুঝেছো? তাহলে এই হলো ডট গুণফল। আচ্ছা, ক্রস গুণফল কখন লাগাবে? ক্রস গুণফল দেখো, দুটি ভেক্টর সমান্তরাল বলা থাকলে, যেমন 24-এর দাগে যে প্রবলেম দেওয়া আছে, দেখো দুটো ভেক্টর 2i মাইনাস 3j মাইনাস কে আর এআই প্লাস বিজে মাইনাস 2k
ছায়া প্রকাশনী 24-এর যে প্রবলেমটা দেওয়া আছে, বলেছে এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এ বির মান কত। তাহলে দেখো এ দেওয়া আছে 2i - 3j - k, আর বি দেওয়া আছে কত বলো, ai + bj - 2k। তো বলো এ বি পরস্পর সমান্তরাল মানে কি করব, এ ক্রস বি। আচ্ছা, ক্রস গুণফল আমি বলেছিলাম ডিটারমিনেন্ট পদ্ধতি, সোজা পদ্ধতি, বুঝেছ। ফার্স্ট কী লিখবে, এটা ডিটারমিনেন্ট লিখবে i j k লেখা হলো। এবারে কি করব, এখানে হয়ে গেল 2, এই যে দেখো i এর সাথে গুণ আছে 2, j এর সাথে কত গুণ আছে -3, k এর সাথে কত গুণ আছে -1। তাহলে প্রথম এ ভেক্টর মানে এর যে সহগগুলোকে লিখে দাও। আচ্ছা, বি ভেক্টর আছে এখানে, তাহলে কত লিখবে, এ, এখানে বি, এটা কত আছে -2, বুঝতে পারলে। তারপরে নিয়ম কি বলো, আই ক্যাপ নিলে কি বলেছি, পাশাপাশি লাইন আর উপর নিচে লাইন বাদ গেল, তাহলে পড়ে থাকলো কে বলো, উপর নিচে এটা বাদ গেছে আর এটা বাদ গেছে, তাহলে পড়ে আছে কি -3 -1 বি আর -2। আচ্ছা, এখানে বলো j ক্যাপ, এখানেও উপর নিচ পাশাপাশি বাদ দিলে তাহলে কে থাকলো, উপর নিচ পাশাপাশি, তাহলে 2 - 1 আর থাকছে এ -2। আচ্ছা, এবারে বলো প্লাস কে ক্যাপ উপর নিচ পাশাপাশি বাদ দিলে 2 - 3 আর এ বি। আচ্ছা, এবারে কোনাকুনি গুণ আই ক্যাপ, এখানে বলো কত আসছে 6, এখানে কোনাকুনি গুণ করলে কত আসছে -বি, তাহলে 6 - বি মানে 6 + বি। j ক্যাপ কোনাকুনি গুণ কত আসছে -4, আর এটার কোনাগুণ হলে এ, তাহলে মাইনাসে প্লাস এ, প্লাস কে ক্যাপ এর কোনাকুনি গুণ কত আসছে 2b + 3a। তো তাহলে দেখো এবারে এটা বলেছে সমান্তরাল মানে কি এ ক্রস বি 0 হবে, তাহলে এ বি পরস্পর সমান্তরাল ভেক্টর হলে এ ক্রস বি কী হবে, 0 হবে। এ ক্রস বি যদি 0 করে দাও, এর দিকে 0 করে দেওয়া মানে কি এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে 6 + b = 0, তাহলে বির মান হয়ে গেল -6। 6 + b সমান যদি 0 হয়, বির মান কত হবে -6। -4 + a সমান যদি 0 হয়, তাহলে a সমান হয়ে যাবে 4। বোঝা গেছে। তাহলে এই অঙ্কটা এভাবে করতে হবে, বুঝেছ, সমান্তরাল বলা থাকলে। আর কখন লাগানো থাকবে বলো দেখি। আচ্ছা, এরকম একটা কোশ্চেন ছিল তোমাদের বইতে। আচ্ছা, যদি আমি তোমাদের কোশ্চেন দিই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা কি পরস্পর সমান হতে পারে? বলো এ ডট বি আর এ ক্রস বি কখনো সমান হতে পারে না। কেন বলো দেখি? কারণ এ ক্রস বি ভেক্টরকে প্রকাশ করে আর এ ডট বি স্কেলারকে প্রকাশ করে। তাহলে স্কেলার রাশি সমান কি ভেক্টর রাশি হতে পারে? কখনো হতে পারে না। কিন্তু যদি আমি দেখো কোশ্চেনটা এইভাবে দিয়ে দিই, বোঝা গেল? এটার মানে কি বলো, এই যে বাম পাশ যেটা লিখেছি এ ক্রস বি এর মড মানে কি এ ক্রস বি এর মান, আর এদিকে এ ডট বি আছে, এ ক্রস বি এর মান তাহলে কত হবে, এ ক্রস বি মানে কত হয় বলো, এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা সমান কী হয় বলো, এ বি কস থিটা যদি করো, কারণ মানটা তাহলে এন ক্যাপটা থাকছে না, দিকটা থাকছে না, তাহলে এ বি কেটে গেলো, তাহলে ট্যান থিটা সমান 1, থিটা সমান 45 ডিগ্রি। তাহলে দুটো কোশ্চেন বুঝতে পেরেছো যে এ ক্রস বি আর এ ডট বিকে সমান হতে পারে, এটা হতে পারে না। কিন্তু যদি বলে মড অফ এ ক্রস বি আর মড অফ এ ক্রস বি সমান কি এ ডট বি হতে পারে, এটা হতে পারে যখন দি থিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বুঝেছো? আচ্ছা, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, দেখবে তোমাদের বইতে এরকম দেওয়া আছে এ ক্রস বি এর মডের স্কোয়ার সমান দেখাও যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, তাহলে এ ক্রস বি এর মডের হোল স্কোয়ার মানে কি এ বি সাইন থিটার হোল স্কোয়ার, তাহলে এন ক্যাপটা এখানে থাকবে না, এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে কি 1 - cos স্কোয়ার থিটা সমান দেখো হয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে এ বি কস থিটার হোল স্কোয়ার। তাহলে এ বি কস থিটার হোল স্কোয়ার হয়ে গেলে তাহলে কি দাঁড়ালো, এ ডট বি এর হোল স্কোয়ার। বোঝা গেল নিশ্চিত? হ্যাঁ, একই রকম দেওয়া আছে, দেখবে তোমাদের বইতে হচ্ছে মড অফ এ ক্রস বি সমান √3 এ ডট বি হলে মড অফ এ ক্রস বি সমান √3 এ ডট বি হলে মড অফ এ প্লাস বি কত হবে? তাহলে বলো এ ক্রস বি মানে কত হবে, এখানে কী লিখবে, এ বি সাইন থিটা সমান √3 এ বি কস থিটা। এ বি কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান √3, থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান কত বলো 60 ডিগ্রি। তাহলে মড অফ এ প্লাস বি মানে কত হয়,
বলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর যোগফলের মান প্লাস 2ab কস থিটা। থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি বসালে কস 60 ডিগ্রি কত হয় হাফ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু হাফ, তাহলে কত হয়ে গেল এবি। বোঝা গেল নিশ্চিত। আচ্ছা এবারে দেখো তাহলে ক্রস গুণফল তাহলে কখন কখন করবো, দুটো ভেক্টর সমান্তরাল কিনা দেখার সময়। আর কি বলেছি যে দুটো ভেক্টরের উপরেই লম্ব একটি ভেক্টর নির্ণয় করো, তাহলে তৃতীয় একটি ভেক্টর নির্ণয় করো যেটা দুটো ভেক্টরের উপরেই লম্ব। দেখো কীরকম ভেক্টর, দেখো MCQ 17 দিকে যে কোশ্চেনটা দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। কোশ্চেন হলো এই দুটি ভেক্টরের সাথে উভয়ের সাথে লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে আমার সেই ডিটারমিনেন্ট পদ্ধতি যদি আমি করি তাহলে এখানে চলে এলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এখানে বলো 3 1 2 3 1 2 কত হয়ে গেছে বলো 2 - 2 4 সমান বলো আই ক্যাপ নিলাম পাশাপাশি উপর নিচ বাদ চলে গেল, তাহলে কত হয়ে গেল বলো 1 2 - 2 4। এটা বুঝতে পারছো কীভাবে করছি? আই ক্যাপ নিলে কী করবো, এই যে লাইন এই লাইন পাশাপাশি আর উপর নিচ বাদ দিলে তোমার দেখো কত কত পড়ে থাকছে 1 আর 2 -2 আর 4 পড়ে থাকছে। তারপরে কী আছে জে ক্যাপ, প্রথমটা প্লাস লিখলে তারপরটা মাইনাস, এটা ডিটারমিনেন্ট ভাঙার নিয়ম বুঝেছো, পরের বছর দেখবে 12-এ গণিতে আছে এগুলো। জে ক্যাপ তাহলে পাশাপাশি উপর নিচ বাদ দিলে কত থাকছে 3 2 2 4 3 2 2 4 প্লাস কে ক্যাপ পাশাপাশি আর উপর নিচ বাদ দিলে কত হচ্ছে 3 1 2 - 2 3 1 2 - 2। এবারে কোণাগুণি গুণ করবে, এই কোণে গুণ করলে কত হচ্ছে, এই কোণায় গুণ করলে 4 আর এই কোণায় গুণ করলে -4। প্রথম গুণফলটা থেকে দ্বিতীয় গুণফলটা বিয়োগ করতে হবে, তাহলে -4 বিয়োগ করা মানে কত মাইনাস ও -4 মানে +4 মাইনাস জে ক্যাপ 3 4 কত বলো 12 -4 প্লাস কে ক্যাপ 3 2 কত বলো -6 আর এটা কত হয়ে গেলো বলো 2 মানে -2 হলো। তাহলে এটা হয়ে গেল 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ কত বার হলো 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। এবারে তার মান দিয়ে ভাগ করলে এর মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাবো, তাহলে লম্ব ভেক্টর হলো এটা উভয়ের উপর লম্ব ভেক্টর। তাহলে উভয়ের উপর লম্ব একক ভেক্টর বললে কী করবো রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 8√3। তাহলে 8√3 ভাগ করলে তাহলে কী দাঁড়ালো 1/√3 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বোঝা গেল নিশ্চিত। আচ্ছা এরপরে চলে আসি, দেখো ঠিক একই রকম 22-এর যে দেওয়া আছে MCQটা যে টর্ক নির্ণয় করো, টর্ক ভেক্টর নির্ণয় করতে গেলেও আর ক্রস এফ হবে, মানে কোথায় কোথায় ক্রস গুণফল আসবে ক্রস রিলেশন আমার জানতে গেলে তাহলে এটাকে টর্ককে আমরা যদি জি দিয়ে প্রকাশ করি বা টাউ দিয়ে প্রকাশ করি বুঝেছ। তাহলে আর ক্রস এফ, আর ভেক্টর দেওয়া আছে দেখো 8i প্লাস 2j প্লাস 3k, এফ ভেক্টর দেওয়া আছে -3i প্লাস 2j প্লাস k। তাহলে এবারে বলো টর্ক তাহলে কী হবে আর ক্রস এফ ভেক্টর, আর ক্রস এফ মানে কী হবে বলো আই জে কে 8 2 3 -3 2 1। আর তাহলে ভাঙার নিয়মটা বুঝতে পেরেছ। তাহলে আই ক্যাপ নিলে 2 -6 মাইনাস জে ক্যাপ নিলে কী হবে বলো, জে ক্যাপ নিলে হচ্ছে 8 প্লাস 9 প্লাস কে ক্যাপ নিলে 16 প্লাস 6, তাহলে কী দাঁড়ালো -4i -17j প্লাস 22k। বোঝা গেল প্লাস 22k। বুঝতে পেরেছ করবে বুঝেছো যদি আর, তাহলে এভাবে হচ্ছে ক্রস গুণফল আমরা করবো বুঝেছো। আচ্ছা এরপরে দেখো তোমাদের তাহলে ক্রস গুণফল কখন কখন বললাম যে ক্রস গুণফল বলো টর্ক নির্ণয় করার ক্ষেত্রে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা বা উভয়ের সাথে লম্ব একক ভেক্টরটি নির্ণয় করো। আর একটা দেখবে যে সামান্তরিকে ধরো এই কোশ্চেনটাই আমি দিলাম, ধরো পাল্টে দিলাম এটাকে আর এফ না লিখে আমি ধরো এদিকে লিখে দিলাম এটা হচ্ছে এ ভেক্টর সমান আমার এই মানটা আর বি ভেক্টর সমান এই মানটা, এই দুটো এবারে বলেছে যে এই দুটো হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এটা আমার এ ভেক্টর এটা বি ভেক্টর। তাহলে বলেছে সামান্তরিকটির ক্ষেত্রফল কত,
তখন কী করবে বলো দেখি এ ক্রস বি করবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা মানে কি এ ক্রস বি। এবারে যদি বলতো এটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে হাফ অফ এ ক্রস বি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, ত্রিভুজ হচ্ছে সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে দেয়, সামান্তরিকের কর্ণ দুটি সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ অফ এ ক্রস বির মড। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলেও আমাকে কী করতে হবে বলো এ ক্রস বি করতে হবে। তাহলে এ ক্রস বি মানে সামান্তরিকের দুটি বাহু দেওয়া থাকলে এরকম ভেক্টর আকারে, তাহলে আমাকে কী করতে হবে বলো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এ ক্রস বি করতে হবে। তাহলে সোজা কথা হলো এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দুটো ভেক্টর দেওয়া থাকলে তাহলে বেশিরভাগ অঙ্কে হয় ডট গুণফল না হয় ক্রস গুণফল। তাহলে কখন ডট করব, যদি কোণ নির্ণয় করতে বলে ডট, কার্য করতে বলে ডট, বোঝা গেল, উপাংশ অভিক্ষেপ সেগুলোতে ডট। ক্রস কখন করব, সমান্তরাল বলা থাকলে ক্রস করবে, আর কখন বলো ক্ষেত্রফল নির্ণয় করতে বললে ক্রস, উভয়ের উপর লম্ব ভেক্টর বললে ক্রস। এই যে MCQ 17 অধ্যায়ের যেটা বলা আছে অঙ্কগুলো, বুঝতে পেরেছ। তাহলে এই গেল হচ্ছে আমার বলো ডট গুণফল ক্রস গুণফল। আর যদি সমস্যা হয় কমেন্টে হচ্ছে বলবে, বা হচ্ছে তোমাদের যে গ্রুপ আছে সেখানে অবশ্যই জানাবে যে কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে। আচ্ছা, এরপরে চলে যাই ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের সংজ্ঞা লিখে নাও যে কোনো ভেক্টরের বিভাজন বলতে বোঝায় একটি ভেক্টরকে নির্দিষ্ট অভিমুখে এমন দুই বা ততোধিক দিকে এমনভাবে ভাগ করতে হবে যাতে বিভাজিত অংশগুলির লব্ধি মূল ভেক্টরটির সমান হয়। বোঝা গেল। তাহলে কী বললাম, ভেক্টরের বিভাজন বলতে বোঝায় কোনো ভেক্টরকে দুই বা ততোধিক দিকে এমনভাবে ভাগ করতে হবে যাতে বিভাজিত অংশগুলির লব্ধি মূল ভেক্টরের সমান হয়। দেখো যেমন ধরো আমরা সংযোজনে পড়েছি যে এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বলো এদের যোগফল নির্ণয় করার সূত্র কি বলেছি যে এর সমান্তরাল টেনে দেব, এর সমান্তরাল টেনে দেব, তাই তো, দিয়ে এই কর্ণ টানলে এটাই হচ্ছে এ আর বি এর যোগফল, তাই তো। ঠিক উল্টোটা দেখো, যদি ধরো একটা ভেক্টর দেওয়া আছে, এবারে এই ভেক্টর থেকে আমি দুই বা ততোধিক ভেক্টর পাবো কী করে, তাহলে দুটো বা তিনটা ভেক্টর থাকলে তার যোগফল করে একটা ভেক্টর হওয়া হচ্ছে লব্ধি, আর লব্ধি থেকে দুই বা ততোধিক ভেক্টর পাওয়াটা হচ্ছে বিভাজন। তাহলে বুঝতে পেরেছ। তবে বিপরীত জিনিস নয়, কারণ কি তোমার দুটো ভেক্টরের যোগফল একটা হতে পারে, আবার একটা ভেক্টর থেকে ভাগ করে আমি দুইয়ের থেকে বেশি ভেক্টরও পেতে পারি। বোঝা গেল। তাহলে সেই অর্থে আমার বিপরীত বলতে পারি না। আচ্ছা, তাহলে একটা ভেক্টর থেকে ধরো এইটা আমার মূল ভেক্টর ছিল সি, তাহলে এই ভেক্টর থেকে আমি পেতে চাইছি যে এই দিকে এই ভেক্টরটির মান কত আছে আর এই দিকে এই ভেক্টরটির মান কত আছে, এটাকেই বলা হবে বিভাজন। ক্লাস 9-এও পড়েছিল, বুঝেছো। তাহলে বিভাজন বলতে কি বলো, যেমন সংযোজন বলতে কি দুটো ভেক্টর আছে এদেরকে যোগ করে একটি ভেক্টর পাওয়াটাকে বলা হবে সংযোজন বা লব্ধি, তাই তো। সেটা নির্ণয় করার সূত্র কি বলেছি, ত্রিভুজ সূত্র না হয় সামান্তরিক সূত্র। এবারে কি বললাম, একটি ভেক্টর আছে ওই ভেক্টর থেকে দুই বা দুইয়ের বেশি ভেক্টর পাওয়াটাকে বলা হবে বিভাজন। কীরকম, যে সি ভেক্টর থেকে আমি বললাম যে এই ভেক্টরের সাথে আলফা কোণে একটা ভেক্টর পাবো এ ভেক্টর, আর এর সাথে বিটা কোণে একটা ভেক্টর পাবো যেটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে বলা হবে সি ভেক্টরের উপাংশ। কি বলা হবে, উপাংশ। তাহলে উপাংশ কোনগুলো বুঝতে পেরেছ, যে ভেক্টরকে বিভাজন করলে যেটা পাবো আমরা সেটাকে বলা হবে উপাংশ। তাহলে সি ভেক্টর থেকে এখানে আমরা কটা উপাংশ বিভাজন করছি, দুটো। কীরকম, যে সি ভেক্টরের সাথে আলফা কোণে একটা মান পেয়েছি, আর কি সি ভেক্টরের সাথে বিটা কোণে একটা মান পেয়েছি। তো এ আর বি এর মান কি করে পাবো, দেখো এই কোণ যদি বিটা হয় সামান্তরিক, তো কেন বলে দিই সামান্তরিক হলো, কারণ এদের যোগফল আবার এটা তো হতে হবে, কারণ ভেক্টর বিভাজন সেটাই বলেছে যে একটা ভেক্টর থেকে দুই বা ততোধিক ভেক্টর পেলে যাতে এই বিভাজিত অংশগুলির যোগফল মূল ভেক্টরের সমান হয়, তাহলে এদের লব্ধি আবার এর সমান হতে হবে, তাই সামান্তরিক হয়ে গেল। তাহলে এটা যদি বিটা হয় তাহলে এটাও কী হবে বলো, বিটা। এই অ্যাঙ্গেল কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস অফ আলফা প্লাস বিটা। কি বোঝা গেল। তাহলে বলো এবারে দেখো একটা ত্রিভুজের ধর্মাবলী ত্রিকোণমিতির অধ্যায়ে তোমাদের ম্যাথামেটিক্সে শিখবে যে এবিসি যদি একটা কোনো ত্রিভুজ হয়, এ কোণের বিপরীত বাহুকে আমরা বলি ছোটো হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলি ছোটো হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে বলি ছোটো হাতের সি। তাহলে সেক্ষেত্রে বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে, এটা ত্রিভুজের ধর্মাবলীর গণিতে শিখবে। কী সম্পর্ক, যে এর সাথে সাইন অফ বিপরীত কোণ কোনটা, এ, বাহু আর কোণের সম্পর্ক, বুঝেছো। বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, সমান হয় ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2r।
আর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তার 2r হবে, বুঝেছো? আচ্ছা, সে তো গেল পরে হবে। এবিসি ত্রিভুজ নিয়ে যে পরিবৃত্তটা হবে, তাহলে এখানেও দেখো আমি যদি এখানে আমার দরকার কি যে সি ভেক্টরকে বিভাজিত করে আমরা দুটো উপাংশ পেয়েছি, একটা এ একটা বি। তো এ আর বি এর মান কী করে নির্ণয় করো? তো এটা যদি বি হয় সমান ভেক্টরের নিয়মে এটাও হয়ে যাবে বি। তাহলে বলো এবারে এবিসি ত্রিভুজের এই সূত্রটা যদি লাগাই, তাহলে এখানে বলো বাহুর দৈর্ঘ্য এ, তার বিপরীত কোণ কত? বিটা, এ বাই সাইন বিটা। এখানে বাহুর দৈর্ঘ্য কত বলো? বি, বি এর বিপরীত কোণ কত আছে? আলফা, বি বাই সাইন আলফা। সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সি বাই কত বলো? সাইন অফ 180 ডিগ্রি মাইনাস অফ আলফা প্লাস বিটা। তাহলে বলো এখান থেকে আমার কি সূত্র দাঁড়ালো? এটা বলো এরপরের লাইনে কি দাঁড়াবে? বা এ বাই সাইন বিটা ইকুয়াল টু বি বাই সাইন আলফা ইকুয়াল টু সি বাই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। কী হয়? সাইন অফ আলফা প্লাস বিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, সেই ত্রিকোণমিতি থেকে শিখবে। তাহলে এ প্রথমটা শেষটা যদি সমান করি, তাহলে এ সমান কত হয়ে গেল? সি সাইন বিটা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। আর বি কত বেরালবে বলো? সি সাইন আলফা বাই বলো সাইন অফ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে উপাংশের মান। তাহলে একটা ভেক্টরকে যে কোনো দিকে ভাগ করে দুটো ভেক্টর এ আর বি যদি পাওয়া হয়, তাহলে এ বির মান কী করে নির্ণয় করবো বুঝতে পেরেছো? এটা একটা তাহলে থিওরি পড়ে রাখবে। হ্যাঁ, সাথে সাথে যে আমার পড়ানোর সাথে সাথে তোমার বইগুলোও দেখবে, যে বইতে কীভাবে বইয়ের যেগুলো যে লেখাগুলো আমার মুখের ভাষাগুলো লিখবে, আর যদি লেখা কোনো কারণে হয় বইতেও লেখা আছে, বুঝেছো? আচ্ছা, এবারে চলে আসি লম্ব উপাংশ বিভাজন। লম্ব উপাংশ বিভাজন কাকে বলবো? আচ্ছা, কোনো ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে এমনভাবে ভাগ করতে হবে যাতে বিভাজিত অংশগুলি পরস্পরের সমকোণে থাকে এবং তাদের লব্ধি মূল ভেক্টরের সমান হয়। এখানে যেমন দেখো সি ভেক্টরকে ভাগ করেছিলাম যাতে বিভাজিত অংশগুলি যে কোনো কোণে ভাগ করেছিলাম, এখানে কিন্তু যে কোনো কোণে নয়, যে বিভাজিত অংশগুলো কী হবে? যে পরস্পরের সমকোণে থাকবে। এখান থেকে তাহলে এই ভেক্টরকে ভাগ করে আমরা দুটো মান পেয়েছি, এদিকের একটা মান এদিকের একটা মান। তাহলে এই দুটো মান যেন পরস্পরের কী হয় বলো? সমকোণে থাকে। তাহলে এটা এ, এটা বি, তাহলে এটাকে বলা হবে লম্ব উপাংশ বিভাজন। এবং লম্ব উপাংশ বিভাজন দেখবে 11-এর ফিজিক্স বা হচ্ছে 12-এর ফিজিক্সের ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে। তো এইটা হচ্ছে মূল ভেক্টর সি, তাহলে সি এর সাথে ধরো আলফা কোণে থাকে এ, কি, আর এখানে বিটা কোণ, বিটা কোণের জায়গায় আমরা কত বলতে পারি? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এইখানে যদি বসিয়ে দাও বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কী দাঁড়ালো? সি কস আলফা। আর সাইন 90 ডিগ্রি তো নিচেরটা 1 হয়ে গেল, আলফা প্লাস বিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এ সমান সি কস আলফা আর বি সমান সি সাইন আলফা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখো, তাহলে একটা ভেক্টর আর একটা কোণ থাকলে যদি ভেক্টরটি অনুভূমিক দিকে বা এক্স অক্ষের দিকে কাজ না করে, তাহলে মনে রাখবে সেখানে অবশ্যই উপাংশ বিভাজন অঙ্ক করতে হবে। সেখানে অঙ্কটা কী সূত্রে করতে হবে? উপাংশ বিভাজন। তাহলে ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা বলেছে ধরো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করেছে। কত ভেক্টর? 40 নিউটন ভেক্টর। তাহলে এর হচ্ছে এক্স অক্ষের দিকের উপাংশ কত? তাহলে মনে রাখবে একটা ভেক্টর এবং হচ্ছে যেদিকে কোণ করে থাকবে, যার সাথে আমি যেদিকে উপাংশ নির্ণয় করেছি সেটা যদি কোণ তার সাথেই কোণটা থাকে, তাহলে সেদিকে হবে কস। আবারও বলছি, দেখো ভেক্টরটির যেদিকে আমি উপাংশ নিচ্ছি ওই উপাংশের সাথে ভেক্টরটা যদি যে কোণটা থাকবে, তাহলে সেই কোণটার কস হবে কীরকম? দেখো 40 কস 60, বুঝতে পেরেছো? তাহলে 40 নিউটন বলে 60 ডিগ্রি কোনো উপাংশ কত হবে? 40 কস 60। এবং তার সমকোণে এই উপাংশের সমকোণে তাহলে দুটো উপাংশ, একটা কস উপাংশ একটা সাইন উপাংশ। তাহলে কস উপাংশ কোন দিকে হবে? যে ভেক্টরটার যেদিকে আমি উপাংশ নির্ণয় করেছি সেই দিকেই যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে সেদিকে কস উপাংশ, আর এদিকে হবে বলো সাইন উপাংশ। তাহলে 40 সাইন 60 ডিগ্রি। দেখো এখানে তোমাদের বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে 8-এর দিকে 12.1-এর 8-এর দিকের অঙ্কটা 50 ডাইন বলের 30 ডিগ্রি কোনো উপাংশ কত? তাহলে কী হবে? 50 ডাইন করলে 30 ডিগ্রি কোণের উপাংশ কত হবে? তাহলে কত হবে? 50 কস 30 ডিগ্রি। যা বেরোবে সেটাই উত্তর হয়ে যাবে, এত ডাইন। এর সাথে সমকোণে উপাংশ কত? তাহলে উত্তর কী হবে? 50 সাইন 30 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছো 30 ডিগ্রি কোনো উপাংশ মানে যেদিকে কোণ করে থাকবে সেদিকে উপাংশ হবে কস। আবারও বলছি এই জিনিসটা মাথায় রাখো, যেদিকে কোণ করে থাকবে সেদিকে হবে কস আর তার সমকোণে হবে সাইন উপাংশ। বুঝেছো? প্রচুর কাজে লাগবে আমার। হ্যাঁ, তারপরে দেখো 11 দাগের যে অঙ্কটা আছে সেটাও দেখো, তোমার কি টান বল হচ্ছে 60 নিউটন বল যদি 40 ডিগ্রি কোণে টানা হয় তাহলে কত হবে? তাহলে
যেদিকে টান বলো অনুভূমিক দিকের উপাংশ কত হবে 60 cos 40। এটা ধরো একটা বস্তুকে তোমার হচ্ছে 60 নিউটন বলে টানছে, 60 নিউটন বলে টানছে কত কোণে 40 ডিগ্রি কোণে। তাহলে এদিকে হয়ে যাবে 60 cos 40 আর এদিকে হয়ে যাবে 60 sin 40। বুঝেছো? তাহলে একদিকে উপাংশ হবে কি, যেদিকে যে কোণ করলে সেদিকে cos উপাংশ আর তার সাথে সমকোণে হবে sin উপাংশ। তাহলে সবসময় মনে রাখবে আমার এক্স অক্ষের দিকে বা এই উপাংশটাকে অনুভূমিক দিকের উপাংশ কত আর উলম্ব দিকের উপাংশ কত সবসময় আমাকে কিন্তু নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসি, দেখো দশের দাগে দেখো উপাংশের সাহায্যে। আচ্ছা আমরা তো শিখেছি কি দুটো ভেক্টরকে যোগ করতে গেলে ত্রিভুজ সূত্র নাহলে সামুদ্রিক সূত্র। আচ্ছা দুইয়ের বেশি ভেক্টর যোগ করতে গেলে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রের হচ্ছে আমরা শুধু সূত্রটা শিখব, কিন্তু দুইয়ের বেশি ভেক্টর যোগ করতে গেলে উপাংশের সূত্র লাগাবো, উপাংশের সাহায্যে করব। যেমন দেখো দশের দাগের কোশ্চেনটা দেওয়া আছে, তোমাকে বলা আছে 100√2 ডাইন নর্থ ইস্ট ডিরেকশানে কাজ করছে, হ্যাঁ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। 100√2 কত কাজ করছে, 100√2 এইদিকে কাজ করছে। তাহলে নর্থ ইস্ট মানে কত অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 980√2 হচ্ছে নর্থ ওয়েস্ট, 980√2 দেখো ডিরেকশানগুলো আমি দিচ্ছি, দেখো নর্থ ওয়েস্ট, এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আচ্ছা আর একটা বলেছে 1960 সাউথ, দক্ষিণ দিকে কাজ করছে। তাহলে কটা বল এখানে, একটা বিন্দুতে 3টা বল কাজ করছে, তাহলে এটা তো সামান্তরিক সূত্র হবে না। তাহলে এখানে আমাকে যোগ করতে গেলে কার সূত্র লাগাতে হবে, হয় বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রে তো তোমার এমনি কোনো নেই, মানে সূত্রের কি বলবো ম্যাথমেটিক্যাল ফর্ম নেই, তাহলে আমাকে উপাংশ করতে হবে। তো কীভাবে উপাংশে যোগ করবে, প্রথমে ভেক্টরগুলোর আগে এক্স অক্ষের দিকের উপাংশ বলো। 100√2 তাহলে অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, তাহলে এদিকের উপাংশ কত হয়ে গেল 100√2 cos 45 ডিগ্রি। এদিকে কত হলো 980√2 cos 45। আচ্ছা 1960 কাজ করছে কোন দিকে, দক্ষিণ দিকে, তাহলে তার বলো দক্ষিণ দিকে মানে কি ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষের দিকে কোনো উপাংশই থাকবে না। একটা ভেক্টরের সমকোণে উপাংশের মান হবে 0, সমকোণে উপাংশের মান কত হবে 0, কারণ কি কত অ্যাঙ্গেল করে আছে একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই দিকের উপাংশ মানে কি cos 90, তো 0 হয়ে যাবে। তাহলে এইখানে যে জিনিসটা বেরালো আমার বলো এক্স অক্ষের দিকের মোট মান কত বেরালো, 980√2 cos 45 একটা আর 100√2 cos 45 ডিগ্রি একটা। তাহলে কোন মানটা বেশি, এদিকের মানটা বেশি, কোন দিকে দক্ষিণ দিকের মান, দক্ষিণ বলছে পশ্চিম দিকের মান বেশি। তাহলে কী করবো, দুটো বিপরীত দিকে তোর বিয়োগ করে দেবে, 980√2 ইন্টু 1/√2 মাইনাস 100√2 ইন্টু 1/√2। এবারে দেখো ওয়াই অক্ষের দিকের উপাংশ কত হবে, তো ওয়াই অক্ষের দিকের উপাংশ বলো 100√2 এদিকে কত 100√2 sin 45 প্লাস 980 একই দিকে, এই ভেক্টরটারও তো এই দিকে, তো প্লাস তাহলে দিক আমাকে sin 45 ডিগ্রি। আচ্ছা আর 1960 তার বিপরীত দিকে, তাহলে 100√2 sin 45 ডিগ্রি এইদিকে, 980√2 sin 45 ডিগ্রি এইদিকে, কিন্তু 1960 কোন দিকে নিচের দিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1960। তাহলে এই দিকটা বেশি, এটার মান বেরোবে 880, এটারও মান বেরোচ্ছে দেখো 880, তবে তাহলে -880 মানে কোন দিকে হচ্ছে বলো, আমি তাহলে এই দিকটাকে আগে প্লাস ধরে করেছিলাম, তাহলে মাইনাস মানে এই দিকে, তাহলে অ্যাকচুয়ালি 880 পশ্চিম দিকে একটা 880 ডাইন আর একটা দক্ষিণ দিকে 880 ডাইন, তাহলে সমকোণে আছে লোভ দিকে পিথাগোরাসের সূত্র, তাহলে √880² প্লাস 880² 880√2 ডাইন লব্ধি হয়ে গেল। এবারে দুটো ভেক্টর সমান মানে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে দক্ষিণ পশ্চিমে কাজ করবে, বুঝেছ।